বাগান হয় তাহলে নানা ধরনের বই হচ্ছে এক একটি ফুল। উপন্যাস একটি ফুল, কবিতা একটি ফুল, তার পাশাপাশি যত ধরনের প্রবন্ধ রয়েছে সেগুলোও কিন্তু এক একটি ফুল। আর সেই ফুলগুলোর মধ্যে যেই ফুলগুলো এই সারা বইমেলাকে একদম সুরভিত করে রেখেছে তার মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে বিষয়ভিত্তিক বই, যাকে আমরা কখনোই অগ্রাহ্য করতে পারি না। প্রতি বছর বইমেলাতেই কিন্তু নানা বিষয়ের উপর ভিত্তি করে নতুন নতুন বই প্রকাশিত হয়ে থাকে। তাছাড়া পুরনো অনেক বইও কিন্তু সেভাবে প্রকাশিত হয়, যেগুলোকে একটি নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়েই কিন্তু লেখা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে। যেমন আপনি একটি নির্দিষ্ট বিষয়ে যদি জ্ঞান আহরণ করতে চান তখন কিন্তু আপনি সেই বিষয়ের বইটিও বইমেলায় ঘুরে পেয়ে যাবেন। বিজ্ঞান থেকে শুরু করে দর্শন, ইতিহাস বা অর্থনীতি বা নির্দিষ্ট যে কোনো বিষয়ের জ্ঞান অর্জনের জন্য কিন্তু বিষয়ভিত্তিক বইয়ের গুরুত্ব অনেক। প্রতি বছরই সেই গুরুত্বর কথা বিবেচনা করে বা গবেষণায় কাজে ব্যবহারের জন্য নিজের বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জনের জন্য, শিক্ষাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য কিন্তু এসব বই প্রকাশ পাওয়ার পাশাপাশি অনেক পাঠক কিন্তু সেগুলো সংগ্রহও করেন। কিন্তু প্রতি বছর বইমেলাতেই আমরা সেই বইগুলোর সংখ্যা কিন্তু কম দেখি। আমরা দেখি উপন্যাস, কবিতা বা বিভিন্ন ছোট গল্পের আড়ালে এই ধরনের শিক্ষামূলক বইগুলো কিন্তু অনেকটা আড়ালেই রয়ে যায়, অনেকটা কারো চোখের সামনে থেকেও। আবার অনেকে সেই বইগুলিকে নিয়ে খুব একটা কথা বলেন না বা বিক্রিও খুব একটা সেরকম হয় না। আর সেই দিক থেকে আমরা দেখি প্রকাশকদেরও এই ধরনের বইয়ের প্রতি আগ্রহটা কিছু কম থাকে। কিন্তু কেন কম থাকে? এই যে এত প্রয়োজনীয় একটা জিনিস, যেই ফুলগুলো বাগানকে সমৃদ্ধ করছে, বাগানকে সুরভিত করছে, সেই ফুলগুলোর মধ্যে একটি ফুল নিয়ে কেন এত অবহেলা? সেই বিষয়গুলি নিয়ে আজ কথা বলবো। প্রাণের বইমেলায় স্বাগত জানাচ্ছি। প্রাণের বইমেলায় আজ আমরা কথা বলবো বিষয়ভিত্তিক বই নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন লেখক ও নির্মাতা মানিক মানবিক। দাদা ভালো আছেন? দাদা, আমরা আসলে আজকে বইমেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনি তো শুনছিলেন যে আমরা আসলে বিষয়ভিত্তিক বই নিয়ে আজ আমরা কথা বলবো। বিষয়ভিত্তিক বই নিয়ে কথা বলতে গেলেই প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই বইগুলোর প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু? না, যে কোনো বিষয়ে ডিটেল ধারণা পেতে হলে তো ওই বিষয়ে লেখা যেসব ডিটেল বই আছে সেগুলো তো পড়তেই হবে। সেক্ষেত্রে তো এই বিষয়ে যেসব গবেষণা আছে, যেমন ধর যে বিজ্ঞান বিষয়ে আপনি যে জানতে চান, নর্মালি আমাদের যে কারিকুলামে যে বিজ্ঞানের বইগুলো থাকে এগুলো দিয়ে তো খুব ডিটেল জানা সম্ভব না। ক্লাসে যে বইগুলো পড়ি এগুলো দিয়ে হিস্ট্রি যেগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা ভাষা একটা ধারণা আমরা পাই। কিন্তু যদি ধরেন আপনি মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে চান তাহলে টু দ্য পয়েন্টে দেখা যাবে যে একদম বিশ্ববিখ্যাত আব্রাহাম ইলারি লেখার বই আছে, যে মুঘল সাম্রাজ্যের উত্থান এবং পতন। এই ধরনের বইগুলো যদি আপনি পড়তে চান তাহলে কিন্তু আপনাকে এই ধরনের বই লাগবে। এই জ্ঞান অর্জন করতে হলে এই ধরনের বই লাগবে। সেটা খুব দরকার যে কোনো পাঠকের জন্য, যে কোনো গবেষকের জন্য, যারা এই বিষয়ে ইন্টারেস্ট তাদের জন্য খুব দরকার। সে শুধু এগুলো না, মানে অন্য যে কোনো বিষয়ে ডিটেল জানতে হলে তো অবশ্যই এই ধরনের বই খুব দরকার। বইমেলা এই ধরনের বই প্রকাশের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে? এই ধরনের বই আমার ধারণা যে খুব, বইমেলা তো আসলে নিজে কোনো প্রকাশক না, বা বাংলা একাডেমি তো বইমেলা উপলক্ষে এই ধরনের কোনো তাদের পদক্ষেপ নেই যে আমরা এই ধরনের বিষয়ভিত্তিক কিছু বই আমরা বের করবো। এই ধরনের কোনো পদক্ষেপ আছে বলে আমার জানা নেই। কিন্তু আমাদের এখানে ওই ধরনের কি প্রকাশনা আছে আমি ঠিক অতটা জানি না। ইউপিএল কিছু কাজ করে, বাংলা একাডেমি নিজস্ব উদ্যোগে কিছু কাজ করে, কিন্তু সত্যিকার অর্থে বিষয়ভিত্তিক বই প্রকাশনার ক্ষেত্রে খুব একটা যে মানে আপনাকে নজর কাড়ে এমন কোনো উদ্যোগ আছে আমার মনে হয় না। তাহলে বইমেলায় যাতে আরও বেশি এই ধরনের বই প্রকাশ পায় সেজন্য আসলে উদ্যোগটা কীরকম নেওয়া উচিত? উদ্যোগটা তো ডেফিনেটলি ব্যক্তি পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কারো না কারো তো উদ্যোগ নেওয়া উচিত। যেমন ধরেন আমাদের এখানে সারা বিশ্বেই আজকে বিজ্ঞান প্রযুক্তি যে জায়গায় যাচ্ছে, ক্রমশ দিনকে দিন এগিয়ে যাচ্ছে, সেই সব জায়গা থেকে আমরা যদি আমাদের দিকে দেখি, আমাদের যে এই জেনারেশন বা আমাদের বিগত জেনারেশন যাদের কথাই আমরা বলি, বিজ্ঞানের বিষয়ে খুব ভালো ধারণা আছে আমার মনে হয় না। আপনি দেখবেন বিজ্ঞানে পাশ করা একটা ছেলে এমন কথা বলবে, শুনলে আপনি ভাববেন ও বিজ্ঞানে কেমন করে পড়াশোনা করলো। এর কারণই হচ্ছে সে আসলে পাশ করার জন্য কিছু পড়াশোনা করে। সে ক্লাসে যে কারিকুলামের যে বইগুলো থাকে এগুলো পড়ে এবং এগুলো মুখস্থ করে সে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। তাতে দেখা যায় যে তার হয়তো পাস নাম্বার হয় বা
যে তথাকথিত আমাদের এখানে যাদেরকে বলা হয়, খুব ছাত্র আর কি, বা ভালো ছাত্র বলা হয়, বা যারা খুব স্টার মার্কস পায়, সেটা তো হওয়া সম্ভব, কিন্তু সত্যিকার প্রকৃত জ্ঞান অন্বেষণের জন্য তো আসলে টু দ্য পয়েন্টে বিষয়ভিত্তিক বই পড়ার দরকার। আমি দর্শন পড়তে চাই, তাহলে দর্শনের কী আছে, দর্শনের কোন সাইডটা নিয়ে আমি পড়াশোনা করতে চাই, সেই বিষয়ে আমাদের বাংলাদেশে কী বই আছে। বাংলাদেশে নাই, তাহলে কী হবে? বাংলাদেশে না থাকলে তখন আমাকে কী করতে হবে? তাহলে আমাকে বাইরের দেশ থেকে নিতে হবে। এখন বাইরের দেশের বইগুলো কি আমাদের এখানে অ্যাভেলেবেল? এখন ধরনের পেঙ্গুইন যে ধরনের বই বের করে, সেটা কি আমাদের এখানে অ্যাভেলেবেল? বা সেগুলো ইংরেজিতে, একটা সবাই ইংরেজি জানবে বুঝবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমরা যেহেতু বাঙালি, আমাদের যেহেতু ইংরেজি একটা ভিন্ন ভাষা, আমাদেরকে সেটা যারা জানে, যারা বোঝে, তাদেরকে তো ডেফিনেটলি ভালো স্টুডেন্ট হতে হয়। সেটা তো সবাই পারবে না। কিন্তু এই যে বিদেশি যে বইগুলো আছে, ধরেন গবেষণার যেসব বইটই আছে, এগুলো তো সঠিক অনুবাদও দরকার, সেই অনুবাদটাও তো হয় না। ওই বইটাও যদি কেউ কিনতে চায়, পেঙ্গুইনের একটা বই কিনতে গেলে অনেক টাকা লাগবে, সেটা বাংলাদেশে আপনি সহজে পাবেন না। তারপরে তাহলে আপনি কি চাইবেন? তাহলে বাংলাদেশের একটা ভাষা আপনি চাইবেন, সেটা তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে? সেই বিশ্ব যে জ্ঞানের ভাণ্ডার, যে বিশাল উন্মুক্ত যে পৃথিবী, তার যে জ্ঞানের ভাণ্ডার, সেখানে আপনি কীভাবে দাঁড়াচ্ছেন, বা আপনি কেমন করে সেখানে ঢুকছেন, অন্বেষণটা কীভাবে হচ্ছে? দাদা, আপনি তো বলছিলেন প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু বর্তমানে প্রযুক্তিগত দিক থেকে সব কিছু যতটা এগিয়ে গেছে, আমরা খুব সহজেই হয়তো বা ইন্টারনেটে সার্চ দিলে যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারি। সেক্ষেত্রে বই কি আমাদের ততটা সহযোগিতা করবে, বা বইয়ের প্রতি যারা শিখতে চায় তাদের আগ্রহটা কি ততটা থাকবে? না, দেখেন, এই ধরনের আপনি যে বিষয়ভিত্তিক বইয়ের কথা বলছেন, এইটা যার দরকার আসলে সে নিজের উদ্যোগে খুঁজে নেবে। এটা এমন না যে ধরেন একটা আপনি উপন্যাস লিখলেন, উপন্যাসটা একটা প্রচার করলেন, এটা কেউ কিনলো বা অনেকেই কিনলো, কিন্তু বিষয়ভিত্তিক বই যেগুলোর কথা আপনি বলছেন, এইটা যার প্রয়োজন সে খুঁজে নেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি খুঁজে নেব ঠিকই, কিন্তু সেটা আমার জন্য এই তথ্যের প্রবাহটা অবাধ হতে হবে, সহজ হতে হবে। হয়তো আমার জন্য বা আমার জেনারেশনের জন্য সেটা অনেক সহজ হবে। দাদা, আপনি তো একজন লেখক এবং নির্মাতা, তো আপনার নিজের লেখার কথা যদি জানতে চাই, আপনার কি কখনো এই ধরনের বিষয়ভিত্তিক কোনো কিছু লেখা হয়েছে? না, আমি তো আসলে এক্সপার্ট নই, কোনো বিশেষ বিষয়ে আমি এক্সপার্ট নই। আমি পড়াশোনা করেছি বাংলায়, কিন্তু সেটা তো গড়পড়তা পড়াশোনা, এটা তো কোনো স্পেশালি আমি কিছু পড়িনি। বাংলা সাহিত্যে পড়াশোনা করা, নিজের মনের চাহিদা মেটানোর জন্য বাংলা পড়া, বাংলা সাহিত্য পড়া। হ্যাঁ, আমার ইতিহাসে ইন্টারেস্ট আছে, আমার রাজনীতির ইন্টারেস্ট আছে, সেগুলো আমি খুঁজে পড়ি। রাজনীতির বই, ইতিহাসের বই, দর্শনের বই আমি পড়ি, কিন্তু আমার নিজের আসলে ওইটা লেখার যোগ্যতা আছে কিনা আমি নিজেও জানি না। কারণ এইটা আপনার এই ধরনের যে কোনো বই লিখতে হলে কিন্তু একদম টু দ্য পয়েন্টে এই বিষয়ে পড়াশোনা থাকতে হবে। মানে এটা যেন পড়াশোনা হলে তো হবে না। আমি ধরেন ফিকশন লিখি, আমি যা খুশি তাই লিখে দিতে পারি, হ্যাঁ, দর্শককে একটা কল্পনার পৃথিবীতে ঠেলে দিলাম, অথবা আমার মতো একটা জিনিস ব্যাখ্যা করে দিলাম, সেটা এক জিনিস। কিন্তু আপনি বিজ্ঞানের বিষয়ে তো আমি মন করে কিছু বলতে পারবো না, দর্শনের বিষয়ে তো আমার মন করে কিছু বলার সুযোগ নেই, তাই না? বা পরিবেশ বিষয়ে আমি মন করা কেমন করে একটা কথা বলবো, সেটা কি বলা সম্ভব? সেটা তো বলা সম্ভব না। সেটা আমার সেই যোগ্যতাও নেই, আমি মনে করি না, বা আমার সেই রকম ইচ্ছাও নেই। আপনার ইচ্ছা নাই বলছিলেন, তবুও আমি জানতে চাইবো যে যদি কখনো আপনার ইচ্ছা বা সুযোগ আসে, কোন বিষয়ে লিখতে চাইবেন? আমি নিশ্চিত বিজ্ঞান বিষয়ে লিখতে চাইব, বিজ্ঞান এবং মহাবিশ্ব। এই যে আমাদের মানে আমাদের চিন্তার যে সীমানা, তা দিয়ে যেই মহাবিশ্বকে আমরা এখনও ছুঁতে পারি না, যেটা আমাদের কাছে এখনও অজানা এবং অনেক দূরের কিছু, সেটা সম্পর্কে সবার জানা দরকার। তাহলে হয় কি, আমাদের যে অজ্ঞতা আছে, আমরা কিন্তু সব কিছুই আমাদের ভাষা জ্ঞান, আমরা কিছুই জানি না, আমরা না জেনে নিজের মতো করে, বিশেষ করে আমরা খুব ফিলোসফি দ্বারা প্রভাবিত। আমি যে ফিলোসফি বিশ্বাস করি, সেই ফিলোসফি দিয়ে আমি একটা ব্যাখ্যা বলে দিই, কিন্তু বাস্তবতা তো তা না। কারণ এক সময় তো মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু আসলে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, এটা তো গবেষণার বিষয়, তাই না? গবেষণা করেই তো একজন বলেছেন, তাই না? তো যারা বলেছেন তারা কিন্তু অনেক ধরনের নিগ্রহের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু আজকের যে পৃথিবী, সেই পৃথিবীতে নিগ্রহ করেন, নিপীড়ন করেন, সত্যটা তো গোপন থাকবে না। তো সেই জন্য আমার খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিজ্ঞান এবং মহাবিশ্ব, জ্যোতির্বিদ্যা, এগুলো আমার খুব ইন্টারেস্ট। আমার যদি যোগ্যতা থাকে, তাহলে হয়তো আমি এইসব বিষয়ে লেখাপড়া করতাম বা লিখতাম। আমরা আপনার লেখালেখির বিষয়ে আরও জানবো, তবে এই মুহূর্তে আমি বিষয়ভিত্তিক যে বইটা নিয়ে আরও একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনার কি মনে হয় যে প্রকাশকদের তরফ থেকে এই ধরনের বই মেলায় প্রকাশের ক্ষেত্রে কিছুটা অনীহা আছে? এটা তো বলার অপেক্ষা রাখে না। প্রকাশকরা ডেফিনেটলি শুধু নিজের ব্যবসাটাই দেখে। ওই ধরনের প্রকাশক যদি থাকে, ধরেন মুক্তধারা যে প্রকাশক ছিলেন, যার উদ্যোগে প্রথম এই যে বই মেলাটা শুরু হয় আর কি, যার উদ্যোগে,
তা ওই ধরনের যদি কোনো প্রকাশক থাকেন যিনি সত্যিকার অর্থে চান, নিজের থেকে যার তাগিদ আছে, যিনি আমাদের সমাজের জন্য কিছু করতে চান, আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কিছু করতে চান, এই ধরনের যাদের দেশপ্রেম আছে বা ওই ধরনের সচেতন একজন প্রকাশক যদি থাকে, তাহলে হয়তো আমরা এই ধরনের বই পাবো। তাছাড়া পাওয়ার খুব সুযোগ আছে আমি মনে করি না, প্রায় সবাই নিজের ব্যবসাটাই দেখে। দাদা, এবার একটু জানতে চাইবো, আপনি এবছর কি ধরনের বই উপহার দিচ্ছেন আপনার পাঠকদের উদ্দেশ্যে? আমি তো এবার একটা গল্পের বই প্রকাশিত হয়েছে। গল্পের বইটির নাম হচ্ছে দীপাবলির রাতে নিষ্প্রদীপ একা। এটি প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশনস, স্টল নাম্বার 561 থেকে 564। এটি আসলে 9টি গল্পের একটি সংকলন। এটি একদমই আমাদের মানে আমাদের যাপিত জীবনেরই গল্প, কিন্তু প্রত্যেক লেখকের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে। সব গল্পই কিন্তু দেখবেন যে আপনি একটা গল্প শুনলেন, যখন আপনি আবার গল্পটা বলবেন, আপনি খেয়াল করলে দেখবেন যে গল্পটা চেঞ্জ হয়ে গেছে। দাদা, আপনার বইটা সম্পর্কে আমরা আরও জানবো। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিতে চাইছি। বিরতি নিয়ে ফিরবো আবার লেখক এবং নির্মাতার সাথে তার লেখা বইটি সম্পর্কে জানতে। তবে এই পর্যায়ে প্রাণের মেলা থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়। খেলে মরে যাবো। প্রাণের বইমেলায় কথা বলছিলাম বিশ্বভিত্তিক বই নিয়ে। তাছাড়া আমার সঙ্গে উপস্থিত ছিলেন লেখক মানিক মানবিক। দাদা, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা জানছিলাম আপনার বইটি সম্পর্কে, যে বইটি এবারের বইমেলায় এসেছে সে বিষয়ে আরও জানতে চাইব। বলছিলাম যে আমার বইটি আসলে গল্পের বই। এটি 9টি গল্পের একটি সংকলন। এই গল্পগুলি একদমই আমাদের মানে আমাদের যে সমাজ বাস্তবতা, আমাদের পারিবারিক জীবন, তারই গল্প। তো এটা হয়তো যে কোনো পাঠকই এটা প্রশ্নটা সে হয়তো করতে পারে যে এই গল্প সবাই লিখছে, আপনি এই গল্প, আপনার গল্প কি? আমার গল্প বিশেষ কিছু নয়, আমি এটা বলবো যে কিন্তু আমার দেখার দৃষ্টিভঙ্গি এবং আমার উপস্থাপন হয়তো এইটাই একটু আলাদা। আমার তো ধারণা যে পাঠকের হয়তো গল্পগুলো ভালো লাগবে, এই আর কি গল্পের বই সম্পর্কে বলতে গেলে। আপনার এই পর্যন্ত বইমেলা কেন্দ্রে কতগুলো বই এসেছে? আমার 3টি বই প্রকাশিত হয়েছে এই পর্যন্ত। আমি আসলে 19 সাল থেকে শুরু করি। 19-এ আমার প্রথম একটি কবিতার বই বের হয়, সেটির নাম ছিল কোথাও তো নেই কেউ। এটি 19-এ বের হয়। এরপরে 1 বছর গ্যাপ, 21-এ আমার বই একটা বের হয়, সেটার নাম হচ্ছে একটা উপন্যাস, সেটার নাম হচ্ছে জীবন যৌবন এবং জলাঞ্জলি। এবং তারপরে তো কোভিডের একটা বড় সময় গেল এবং আমার নিজেরও কাজকর্ম, বিশেষ করে আমার আমি যে কাজ করি, নাটক সিনেমার যেসব কাজ করি, সেসব কাজের একটা ব্যস্ততাও থাকে আমাদের। সেই সব মিলে আমি এবার একটা গল্পের বই লিখে শেষ করতে পারলাম এবং সেটা প্রকাশিত হয়েছে এশিয়ান পাবলিকেশনস থেকে। দাদা, আপনি তো সিনেমা এবং নাট্য নির্মাতা,
সেখান থেকে সরে এসে কেন মনে হলো যে বই লিখবেন? এই বই লেখার অনুপ্রেরণার পেছনের গল্পটা জানতে চাই। না, একটা কি হয়, আপনি যখন পড়বেন, আপনার পড়তে পড়তে এক সময় আপনার মনে হবে যে আপনি লিখবেন। এটা কিন্তু হয়, আপনি যখন অনেক পড়তে থাকবেন এক সময় মনে হবে আমি কিছু লিখি। আরেকটা কি, বেসিক্যালি আমার যেটা হয়েছিল, আমি এসে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেছিলাম যে মানে আমি লিখতে পারি কিনা, লেখাটা আমার হয় কিনা। হয়তো আমি টেলিভিশনের জন্য লিখি, আমি সিনেমার জন্য লিখি, কিন্তু সত্যিকার অর্থে যে লিখিত সাহিত্য, যেটা সাহিত্য চর্চা করার কথা বলা হয়, সেটা আমি পারি কিনা, এই আবিষ্কার করতে গিয়ে আমার আসলে লেখালেখি শুরু এরকম। আচ্ছা, আমরা খুব কমই এরকম পাই যারা লিখেন এবং একই সাথে নির্মাণ করেন। হয় কেউ শুধু লিখেন বা কেউ শুধু নির্মাণ করেন। খুব কম মানুষ আমরা পাই এতটা গুণী যারা লিখেন এবং নির্মাণ করেন। এই যে দুইটারকে যদি আপনি আলাদা করেন, তা আলাদাটা যদি এক বাক্যে করতে চান কিভাবে করবেন? না, এটা আসলে আলাদা, মানে আলাদা আসলে করার কিছু নাই, কারণ দুইটাই তো আসলে ক্রিয়েশন। এখন ধরেন দুইটার ফরম্যাট ভিন্ন। একটা হচ্ছে আপনার লেখার টেবিলে বসে একান্ত ব্যক্তিগত উদ্যোগে আপনি লিখে ফেলতে পারেন। আপনি যেটা আপনি গল্প লিখতে চান, আপনি উপন্যাস লিখতে চান, আপনি কবিতা লিখতে চান, সেটা একান্তই আপনার একদম নিজের পরিশ্রম লব্ধ কাজ। কিন্তু আপনি যখন সিনেমা বা নাটক করতে যাবেন তখন এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। মানে এখানে আপনার গল্প থাকে, এখানে পারফর্মার থাকে, এখানে আপনার ক্রু থাকে, মানে ক্যামেরা ক্রু থাকে, লাইটস ক্রু থাকে, এডিটিং প্যানেল থাকে, আয়োজন থাকে, প্রোডাকশন ম্যানেজারের একটা কাজ থাকে, শুটিং লোকেশন থাকে, অনেক কিছু থাকে। মানে ওইটা অনেক ওয়াইড, অনেক বড় আর কি, মানে বড় ওই অর্থে আর কি, কর্মযজ্ঞটা অনেক বড়। কিন্তু লেখার কর্মযজ্ঞটা তো আসলে একান্ত ব্যক্তিগত, একজন লেখক তার লেখার টেবিলে বসে লিখে। দুটি জগতের মধ্যে কোন জগৎটার মধ্যে আপনি নিজেকে বেশি অনুভব করতে পারেন? একটা কি হয়, মানে এটার আসলে আলাদা কোনো উত্তর নাই। বিষয়টা এরকম, আমি আসলে যেটা মানে আমি আসলে সবই এনজয় করি। ধরেন আমি যখন ক্যামেরার কাজ করি, পেছনে কাজ করি, সেটাও আমি খুব এনজয় করি। আর লেখালেখিটাও আমি খুবই এনজয় করি। মানে কোনোটার সাথে কোনো আসলে প্রভেদ বা কোনোটার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। মানে দুইটাই আমার খুব প্রিয়। বা শুধু এগুলো না, আমি অন্য আরও অনেক কিছু করি যেগুলো সবই আমার খুব প্রিয়। আপনার কখনো মনে হয়েছে যে আপনি একটা গল্প লিখেছেন যেটা আপনি নাটক তৈরি করতে যাচ্ছেন কিন্তু ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারছেন না? এই যে পারছিলেন না, এর কারণ কি হতে পারে? এটা তো হয়, এটা হবেই। মানে যে যে নাটক লিখে বা সিনেমার যে চিত্রনাট্য লিখে, সে যখন নিজে ডিরেকশন দিতে যায়, সে যা লিখে হুবহু সেটা হয় না। আবার যা সে করে আসে সেগুলো আবার হুবহু লেখা থাকে না। কারণ শুটিং স্পটে যাওয়ার পর দেখা যাচ্ছে আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলেন, বা মনে হলো যে না, লেখার সময় মনে হচ্ছে না এটা তো করবো ভাবছিলাম, কিন্তু এটা তো এটা চাইতে এটা ভালো হচ্ছে। আপনি একটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়ে অন্য একটা কিছু করে ফেলবেন, সেটা হয়। আবার হয় কি, দেখা গেলো আপনি একটা লিখে নিয়ে গেছেন, কিন্তু ওখানকার টেকনিক্যাল কারণে, শুটিং ফ্রেন্ডলি না হওয়ার কারণে আপনি তখন বাধ্য হচ্ছেন বাদ দিতে। এগুলো কিন্তু হয়, এগুলো কিছু করা থাকে না, খারাপ লাগা থাকে, খারাপ তো লাগেই। আপনি ওয়ার্ল্ড ক্লাস যে কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি যদি জানতে পারেন, দেখবেন যে এই ধরনের অতৃপ্তি একজন নির্মাতা থাকাটাই স্বাভাবিক, থাকাটাও উচিতও বটে। দাদা, আপনার বই সম্পর্কে জানলাম, আপনার লেখার সম্পর্কে জানলাম। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম লেখক এবং নির্মাতা মানিক মানবিক দাদার সঙ্গে। তিনি আমাদের সঙ্গে সময় দিচ্ছিলেন, বইমেলা সম্পর্কে আলোচনা করছিলেন, বিষয়ভিত্তিক বই নিয়ে কথা বলছিলেন। বিষয়ভিত্তিক বই নিয়ে তো কথা হয়েছে, আলোচনা হয়েছে, এই বিষয়ের গুরুত্ব নিয়েও বলা হয়েছে। প্রতিটা বইমেলাতেই এর গুরুত্ব রয়েছে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এর গুরুত্ব তো রয়েছেই বটে, এটা অনস্বীকার্য। পাশাপাশি বইমেলার খবর একটু জানিয়ে দিয়ে, আজ চলছে বইমেলার 20তম দিন। আর 20তম দিনে এসে কিন্তু বইমেলায় অনেকটা 21-এর আবহ রয়েছে। আগামীকাল অমর 21শে ফেব্রুয়ারি, আর সেই আবহ কিন্তু আজকের বইমেলায় দেখা যাচ্ছে। বইমেলায় এখন সন্ধ্যা নেমে এলেও বইমেলা কিন্তু একদম তারায় তারায় জমজমাট হয়ে আছে। যেমন প্রতিটি স্টলে আমরা লেখকদের ভিড় দেখছি, তেমনি প্রকাশকরা রয়েছেন, পাশাপাশি পাঠকরা তো আছেনই। সুতরাং বলা যায় সব কিছু মিলিয়ে একদম বইমেলা জমে উঠেছে। তাছাড়া আগামীকাল যেহেতু অমর 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু বইমেলায় এমনিতেও অনেক মানুষের ভিড় হয়। সবাই শহীদ মিনারে আমাদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে কিন্তু সবার পায়ে পায়ে গন্তব্য একটাই হয়ে যায়, সেটা হচ্ছে অমর 21শে বইমেলা। আর সেটি আগামীকাল হতে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি আগামীকালও বইমেলায় প্রচুর ভিড় হবে।
লেখকদের পাশাপাশি পাঠকদের পাশাপাশি প্রকাশকরা উপস্থিত থাকবো আমরাও। জানাবো বইমেলার খবর। বইমেলা কিন্তু প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও শুক্র শনি বা ছুটির দিনগুলোতে পাশাপাশি 21শে ফেব্রুয়ারির দিনটাতেও কিন্তু আগামীকাল সকাল 11টা থেকেই বইমেলা খোলা থাকবে। সুতরাং বইমেলার যে বই কিনতে আসার যে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু আপনারা আগামীকাল সকাল থেকে উপভোগ করতে পারবেন। বইমেলা তো চলছে, বইমেলার প্রতিটি বই এক একটা ফুল হয়ে প্রতিটি দোকানকে সুরভিত করছে, প্রতিটি স্টলকে সুরভিত করছে, প্রতিটি প্যাভিলিয়নকে সুরভিত করছে। আর সেই ফুলের মালি হিসেবে লেখকরা তো আছেনই, পাশাপাশি প্রকাশকরাও কিন্তু সেই বইমেলাকে একদম সুন্দর করে সাজিয়ে তুলেছেন। প্রতিটি স্টলে ভিড় রয়েছে, পাশাপাশি শিশু চত্বরেও কিন্তু ভিড় রয়েছে। শিশুরা, ছোট ছোট কোমলমতি শিশুরা কিন্তু বাবা মায়ের হাত ধরে বইমেলায় আসছেন। আমরা জানি বইমেলার আজ 20তম দিন। সেই ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ 20 দিন অতিবাহিত করে ফেলেছে অমর একুশে বইমেলা। আর 20তম দিনে এসে আমরা বলতেই পারি সিংহভাগ বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কারণ বইমেলার একদম শুরুর দিন থেকেই কিন্তু নতুন নতুন বই প্রতিদিনে প্রকাশিত হয়। সেখান থেকে বলা যায় এই পর্যন্ত কিন্তু সিংহভাগ বই প্রকাশিত হয়ে গেছে। তার মানে আপনারা যে বইগুলো বা পাঠকেরা যে বইগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেই বইগুলো কিন্তু প্রতিটি স্টলেই আছে। আর লেখকরা তো আছেই, অটোগ্রাফের পাশাপাশি নির্দিষ্ট যে বইটি আপনাদের পছন্দ, পাঠকদের যে বইটি পছন্দ সেই বইটি কিন্তু কিনে নিতে পারবে। তো বইমেলার 20তম দিনে এসে মেলা জমে উঠেছে। লেখকরা আসছেন, পাঠকরা আসছেন, প্রকাশকরা আসছেন, আমরাও আসছি। তো এই ছিল 20তম দিনের প্রাণের অমর একুশে বইমেলা। আগামীকাল 21শে ফেব্রুয়ারির দিনও আমরা থাকছি প্রাণের মেলায়। দেখা হচ্ছে।